নমস্কার। বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ গুয়াহাটির তরফে স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে স্বরাজ ৭৫-এ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। শত সহস্র লোকের ত্যাগ, আত্মবলিদান, কষ্ট, প্রাণসংহার, কত রক্তপাতের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট, নেহেরু সেই বিখ্যাত ভাষণের মধ্যে দিয়ে। তো সেই স্বাধীনতার গর্বের স্বাধীনতার ৭৫ বছর, স্বরাজ ৭৫-এ আজকে আমরা পেয়েছি দুজন এমন বিশিষ্ট ব্যক্তি যাদের পরিচয় দেওয়ার কোনো অপেক্ষাই রাখে না। তবু আমার পুনর্বার বলতে হচ্ছে, আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট নাট্যবিদ, নাট্যকার, অভিনেতা, চলচ্চিত্রকার শ্রী কুরুদা কুমার ভট্টাচার্য মহাশয়। স্যার, আপনাকে স্বাগত। আমাদের মধ্যে আছেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক, অধ্যাপক, লেখক শ্রী উষারঞ্জন ভট্টাচার্য। স্যার, আপনাকেও আমি স্বাগত জানাই। তো স্বাধীনতার ৭৫ বছর, আপনি তখন কৈশোরে, তো আপনার সেই অভিজ্ঞতা, অনুভূতি বা এত বছর পেরিয়ে আসার যে ব্যাপারটা একটু শুনতে চাই স্যার। কিছু তখনকার অনুভূতি আর কিছু পরবর্তীকালে প্রায় বার্ধক্যে অনুভূতি এবং আরও চিন্তা দেশভাগ নিয়ে। আমাদের প্রথম, আমি একটু এই আগে থেকে আরম্ভ করতে চাই যে ৪৬ সালে যেটা পূর্ববঙ্গে হিন্দু বিরোধী মানে রায়ট হয়েছিল মহাত্মা গান্ধী, বিশেষ করে নোয়াখালীতে, তখন মহাত্মা গান্ধী গিয়েছিলেন। সেই সময় আমরা খুবই সচেতন ছিলাম এবং অনেকেই তখন ছিল। হঠাৎ আমাদের পানবাজার হরিসভায় একটি প্রাক্তন মিলিটারি সৈনিক কোত্থেকে এলো জানি না, সে আমাদের সবাইকে লাঠি খেলা শেখায়। সেও মনে হলো শ্রীহট্টীয়, যেমন বললো, এই আমি ১২ বাজার ১৩ মিনিট ঘুরছি। তো লাঠি টাঠি শেখাচ্ছি, এদিকে আমরা লাঠি শেখাচ্ছি, ওদিকে লাখটুকিয়া থেকে আওয়াজ হচ্ছে, পাকিস্তান লড়করেঙ্গে, আল্লাহু আকবার। আর এদিকে থেকে আমরা বলছি, হিন্দু হিন্দু হিন্দুস্তান কভি নেই হোগা পাকিস্তান। ওই লোকটা RSS-এর লোক ছিল, পরে বুঝতে পেরেছি। তো লাঠিটা আমি বাড়িতে বেশ তেল মেখে রাখতাম, সেই তামেসা বাহেরা কি সব আছে। তো একদিন হঠাৎ বাবা দিয়ে শুনে, এটা কি, তাকে বলো ওটা বেনু, ওখানে যাই, এরকম লাঠিটা আগুনে গেল, ভাঙা হলো, লাঠিটা আগুনে গেল। তারপরে আমাদের দোতলা বাড়ির দোতলার সামনের বারান্দায় আমার মামা থাকতেন, ছোট মামা, তারপরে আমার জ্যাঠতুতো দাদা, আরও যে কজন ছিল, ওরা সবাই রাস্তা থেকে, তখন আমাদের রাস্তা মানে রাস্তা আর কি, কি বলতো, পাথর মোরাম বিছানো, হ্যাঁ, ছোট ছোট পাথর, নুড়ি। ওরা সবাই জড়ো করেছেন। আর যদি লাখটকিয়া থেকে আক্রমণ হয় তবে তারা ওপর থেকে মারবেন। আমি তখন আবার বাবা জিজ্ঞেস করলেন, এগুলো কি? আমার মামা একটু করেই বললেন, ওরা যদি আক্রমণ করে আমরা কি মারবো না? আমার মামা আর আমার দাদা প্রায় এক বয়সী, তো দাদা এসব ভালোবাসে না। আর তো বাবা আবার বললেন, যাও ওই পাথরগুলোকে আবার রাস্তায় নিয়ে যাও। রাস্তায় গেল, আমার লাঠি খেলা শেষ হলো। আচ্ছা, তো ওই চেঁচানোটা ছিল, রাত্রির চেঁচাতো। তো
তারপরে কিছু নোয়াখালীর থেকে রেফিউজি এলো গুয়াহাটি শহরে। গুয়াহাটি শহরে এমনি তো কিছুই হয়নি, তো তাদেরকে শিলপুকুরিতে এখনো আছে নোয়াখালী কলোনি। আচ্ছা। তাদেরকে ওই রেল লাইনের পাশে বাড়ি বানিয়ে দিয়ে থাকতে দেওয়া হয়েছিল, এবং কিছু কিছু ছেলে আমাদের স্কুলে এসে ভর্তি হলো। তারা নোয়াখালী ভাষায় কথা বলে, আমরা ঠাট্টা করি। তারপর রেফারেন্ডামের কথাটা, মানে গণভোটের কথাটা আলতোভাবে শুনেছি। আমাদের শেষ সময় হতো কি, গরমের বন্ধ হলে শিলংয়ে যাওয়া, আর শিলংয়ের ছেলে মেয়েদের শীতের বন্ধ হলে গুয়াহাটিতে আসা, যার যার আত্মীয়র বাসাতে থাকে। আমি আমার তখন গরমের বন্ধ চলছে, আমার জাতুতো দাদার বাড়িতে আছি। তারপর একদিন বিকেলের দিকে বাবা এলেন একটা গাড়ি নিয়ে। বাবা খুব অনুগত মক্কেল ছিলেন, ওই যেটা চানমাল সারাওগি পেট্রোল পাম্প আছে, চানমাল সারাওগি গাড়িটা নিয়ে লক্ষণ বলে বিহারি ড্রাইভার, মধ্যবয়স্ক, নিয়ে শিলংয়ে এসেছেন, রাত্রিতে থাকবেন এবং দেশে যাবেন ভোট দিতে। তো আমার দেশে যাওয়ার খুব লোভ হলো। আমি খুব ঝোলাঝুলি করলাম যে আমি দেশে যাই। তারপরে কান্না শুরু করলেন, কিছু লাভ হলো না, চলে গেলেন। আর লক্ষণ আগে কখনো ওই রকম পাহাড়ি রাস্তায় গাড়ি চালায়নি, তবুও গেলেন। তারপরে আমি ইতিমধ্যে ফিরে এলাম। বাবা কিভাবে ফিরে এলেন আমার মনে নেই, নিশ্চয়ই ফিরে এসেছিলেন। তো রেফারেন্ডামের ফল বেরোলো যে সিলেট যাবে পাকিস্তানে। তার আগে আবার চিল্লাচিল্লি কিছু শুনলাম, গ্রুপ সিস্টেম। মৌলানা আজাদ তখন কংগ্রেস প্রেসিডেন্ট, গুয়াহাটিতেও এলেন। এই গ্রুপ সিস্টেমে আসাম পড়ে গেল বেঙ্গল গ্রুপের সঙ্গে, এবং বেঙ্গল গ্রুপ মানে সেই পুরনো হিসেবে বাঙালিদের তলায় থাকা। এত বড় বিশাল বাংলাদেশ, মানে তখন দেশভাগের কথা হচ্ছে, বাংলাদেশ, আর সেই বাঙালিদের তলায় থাকা, আর বাঙালিদের বেশিরভাগ মুসলমান। ভীষণ তখন আন্দোলন চলল। তারপরে পরে এসব জেনেছি, বিজয় ভাগবতের মহাত্মা গান্ধীর কাছে গেলেন এবং উনি বললেন তোমরা কিছুতেই মেনে নিও না। তো গ্রুপ সিস্টেম পক্ষে মৌলানা আজাদ ছিলেন। উনি ভেবেছিলেন পরে এগুলো মুসলমানের ব্যাপারটা থাকবে না, এবং তখনকার আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট সৈয়দ তাইবুল্লাহ এই মতে ছিলেন, যার জন্য গোপীনাথ বরদলৈর সঙ্গে কখনো মতে মেলেনি। তো যাই হোক, গ্রুপ সিস্টেমটা উঠে গেল। তারপর ঠিক হলো দেশটা ভাগাভাগি হবে। দেশ ভাগাভাগি হবে, একদল কিছু অংশ পাকিস্তানে চলে যাবে, আর কিছু অংশ এই মানে এদিকে থাকবে, পূর্ব দিকে থাকবে। তো তখন আমি বলি ভারতবর্ষের বর্ষটা কাটা গেল, শুধু ভারত রইল। এখন আমরা ভারত বলি, ভারতবর্ষ বলি না। তো তখন আমার 14 বছর বয়স, ক্লাস 8-এ পড়ি। বেশি তার বেশি কিছু আর গায়ে মাঠালাম না কেউ। তারপরে 15 আগস্ট হলো, সব পতাকা তোলা হলো। তারপরে আমাদের স্কুলে সবাইকে একদম খাওয়ানো হলো, অনেক মিষ্টি টিষ্টি দিয়ে। এবং সেদিন ছাত্রদের জন্য সব 4টে সিনেমা হচ্ছিল, সব ম্যাটিনি শো ফ্রি।
আমরাও গিয়েছিলাম একদম ঘামে হয়েছে, কি দেখেছে কিছুই জানি না। ম্যাটিনি শো, খাওয়া দাওয়া হলো, আমাদের আর পার্টিশন নিয়ে কোনো চিন্তা হলো না, দিব্যি ক্লাস করলাম। কিন্তু হলো কি, 1950-এর আগেই ওই সঙ্গে সঙ্গে প্রচুর লোক এলো ইয়েতে, আমাদের এই গুয়াহাটি শহরে প্রচুর ছেলেরা এলো, পরিবারগুলো এলো। তখনই ওই গোপীনাথ বরদলুই কালা পাহাড়টা অধিগ্রহণ করে প্রত্যেককে 4,000 করে টাকা দেওয়া হলো, তারা নিজেদের বাড়ি তুললো। ওই জমিগুলো পরে নিজেদের নামে হয়ে গেল। আচ্ছা, তো কালা পাহাড়ে গেছে। তো এখন 1950-এ এটা না, ওটা 1950-এ সেটা করা হলো, কিন্তু 47-এর কথাই বলছি। আচ্ছা সিলেট থেকে কোনো লোক আসেনি তখন। আচ্ছা আর তখন অনেক লোকেই বিশ্বাস করতো যে এই স্বাধীনতা টিকবে না। ঋষি অরবিন্দ বললেন এই স্বাধীনতা ভেঙে যাবে, কত বছর পরে যেন বললেন, 50 বছর পরে। তো ওই যে ছেলেগুলো এলো, সব তো মানে ওই পূর্ববঙ্গের ভাষায় কথা বলে। তো আমাদের হেডমাস্টার ছিলেন, উনি পশ্চিমবঙ্গীয়। তো আমাদের সেই সময় আমাদের স্কুলের তার আগে সেকশন ছিল এ আর বি, সেই সময় থেকে হলো সি। ও সি সেকশনের ছেলেদের আমরা যা মানে যন্ত্রণা করেছি বলবার কথা নয়। মানে আমরা তো স্থায়ী এখানে, আমরা তো রেফিউজি নই। তারপরে ওদেরকে অপমান ঠাট্টা। তারপরে একদিন আমাদের হেডমাস্টার মশাই জিজ্ঞেস করলেন একটি ছেলেকে, তুই কোত্থেকে এসেছিস? বললো ময়মনসিংহ, টাঙ্গাইল। না, টাঙ্গাল ফাঙ্গালে গেলে চলবে না, এটা গুয়াহাটি, মনে রাখবে। তো এখন খুব দুঃখ হয় যে এই ছেলেগুলোকে কিভাবে মানে আমরা এখনো পর্যন্ত, আমরা যখন ওরা পরে কালাপাহাড়ে জায়গা করলো, তার বেশিরভাগই ফাঁসিবাজারে এখনো আছে, তারা কাপড়ের আর অন্যান্য জিনিসের দোকান করলো রাস্তার উপরে। ওরা নিজেদের উপর ইয়ে করেই, কালাপাহাড় এখন কত রিচ হয়ে গেছে, কত কি সুন্দর জায়গা আছে কালাপাহাড়, কাহিলিপাড়া। তো আমরা তখন বলতাম কাটা কাপড়ের ব্যবসায়ী, যে মানুষই না। তো এখনো আর বলি না। আমার ওই একদম পাঠশালার বন্ধু, ওর সঙ্গে বেশ কয়েক বছর দেখা হয় না, বললাম বলো খারাপ পড়ে গেলে এখনো মনে রাখা বলি কাটা কাপড়ের ব্যবসা। তো এই ছিল আমাদের মনোভাব যারা এই দেশভাগের পরে এসেছিল তাদের প্রতি। তারা এখন সুপ্রতিষ্ঠিত, কিন্তু আসল আমি কি 50 সাল অব্দি যাবো? আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনার করিমগঞ্জের কোনো মানে স্মৃতি এরকম কিছু আছে কি? আপনি বরাবর গুয়াহাটি ছিলেন? আচ্ছা, করিমগঞ্জ না বলুন, আমরা শুনছি। তো আসল সিলেট থেকে এলো লোক 50-এ একটা রাইট হয়েছিল, রাজাকার ওই সবাই গিয়েছিল। 50-এ আগে বলছেন সিলেট থেকে আসেনি? 50-এর আগে না, সিলেট থেকে বেশি লোক আসে। আচ্ছা, কিন্তু তখন দলে দলে আসতো। আমাদের বাড়িতে অ্যাভারেজ 32 জন লোক খেত, 2-3 দিন থাকতো, আবার যার যার নিজেদের জায়গায় চলে যেত। এরকম এক একটা করে ওয়েভ, স্রোত আসতে শুরু করলো। আমাদের সেবারে ম্যাট্রিকের বছর। তারপরে জলের খুব অভাব। আমাদের পাশের বাড়িতে যে আমাদের মৃদুলা দাস, গায়িকা কটনদের মৃদুলা দাসদের, ওদের বাড়িতে একটা খুব ভালো কুয়া ছিল। আমাদের যত পুরুষ মানুষ আছে সবাই গিয়ে রাত্রির বেলা ওই কুয়া থেকে জল টেনে টেনে আনত। আর আমার একজন খুড়তুতো ভাই ছিল, আমার সঙ্গে একসঙ্গে ম্যাট্রিক দেবে। আমরা বাবার চেম্বারের একটা পোর্শন পার্টিশন, সেখানে 2টো বিছানা। আমাদের পড়া শুরু হতো রাত 12টায়। তো ও প্রথম রাত্রিরে ঘুমোতে পারে, আরে ও শেষ রাত্রিরে যে জেগে যায়, প্রথম রাত্রিরে ঘুমোতে।
তো ঠিক হলো 12টার থেকে 3টে অবধি ও ঘুমবে, আর 3টের সময় আমি ওকে জাগিয়ে দেবো, ও উঠবে, আমি তখন ঘুমবো, আর সকাল 8টায় উঠবো। এই করে আমরা ম্যাট্রিক দিয়েছি। আর তখনই এই কালাপাহাড়ের এই বিশাল বসতি হলো। তো এইটে হলো পার্টিশনের কাহিনী। আমি একটা শুধু কথা জানতে চাই, আপনি বলছেন কালা পাহাড়ে বসতি হলো, কালা পাহাড়ের উল্টো দিকটা হচ্ছে ভাস্করনগর। এইসব তখন ছিল না। আচ্ছা এইসব কিছু আচ্ছা। ভাস্করনগর তখন ফাটাশিল ছিল একটা মাঠ। ফাটাশিলে একবার আটগাঁওর বিনাপানি সংঘের সঙ্গে আমরা ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিলাম, আর কিছু ছিল না, সব তো জঙ্গল ছিল, সব জঙ্গল কেটে কেটে তো বসতি। ওগুলো পানবাজারের ওই চিদানন্দ চৌধুরী, গিরিজানন্দ চৌধুরীদের, ওদের প্রপার্টি ছিল, চৌধুরীদের ছিল। হ্যাঁ, ওদেরকে ছেলে। তারপরে কিছু ছিল আমাদের পাড়ার জ্যোতিষ চক্রবর্তী, তারও ছিল টিহাবাড়ি এইসব দিকে। এই তারা সবাই ক্ষতিপূরণ পান। তো তখন মানে এই টিহাবাড়ি বলতে গুয়াহাটির সীমা ছিল পানবাজার, উজানবাজার, এদিকে পল্টন বাজার, মণিপুরি বস্তি, তারপরে আর কিছু ছিল না। আর কিছু ছিল না। আর ভেতর দিয়ে ছাত্রীবাড়ি ছিল, ছাত্রীবাড়ি দিয়ে আটগাঁও, আচ্ছা, কুমারপাড়া, শেষ। ভরলু ব্রিজে, সেই কাঠের ব্রিজে শেষ হয়ে গেল। শান্তিপুর নামটা তখন তেমন করে শুনিনি। তো সেই গুয়াহাটি মানে বাড়তে শুরু করে। আচ্ছা, একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আমি একটু পরে আসছি, আমি উষারাম ভট্টাচার্যের কাছে যাচ্ছি, আমার ওই জিনিসটা খুব জানতে ইচ্ছে করছে, এটা আপনার কাছে জানবো। স্যার, জাতিতত্ত্বের উপরে হলো দেশভাগ, এবং দুটো দেশ হলো পাকিস্তান এবং ভারতবর্ষ, এবং আমার জাস্ট এই মুহূর্তে মনে পড়ছে, যেটা আমি স্মরণ না করলে ঠিক মানে ভালো লাগছে আর কি, এবং সলমন রাশদির মিডনাইট চিলড্রেনের সেই ওই মধ্যরাত্রে ওই সময় জন্মানো শিশুদের নিয়ে বলা হচ্ছে। তো আপনি এই যে আমাদের স্বাধীনতা, যার সঙ্গে দেশভাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ দেশভাগের বলি অনেক হয়েছে, এবং র্যাডক্লিফ সাহেবের সেই লাইন টানা নিয়ে আমাদের কপাল নির্ধারিত হয়েছে। তো এটাকে কিভাবে দেখছেন আজকে এই 75 বছর আমরা স্বরাজ? চারদিকে এখন একটা তেরঙ্গা 75 এরকম একটা রব উঠেছে, এই কথা বলবো না, কেননা আমার মাতৃভূমির পতাকা নিয়ে কথা হচ্ছে, আমার গর্ব হয় দেশের কথা বলতে। আর এই স্বাধীনতা দেশভাগের সঙ্গে আমারও বয়স প্রায় একই রকম জড়িয়ে আছে। সুতরাং স্বাধীনতার যে হামাগুড়ি, সেটা আমারও হামাগুড়ি। স্বাধীনতার যে প্রথম পা চলা, সেটা আমারও পা চলা। স্বাধীনতার যে প্রথম ছুটোছুটি, সেটা আমাদেরও ছুটোছুটি। তার ফলে ভারতবর্ষের স্বরাজ থেকে এখন পর্যন্ত যে জীবনটা, এটা যেন আমার মনে হয় যে প্যারালাল, সমান্তরালভাবে আমিও তো এইভাবে চলেছি। কিন্তু এই চলার মাঝখানে দেখার তারতম্য ঘটেছে, রসের তারতম্য ঘটেছে, অনুভূতির তারতম্য ঘটেছে, সেটা খুব বেশি মাত্রায় আছে। কারণ আমার মনে আছে যে আমরা সিলেট থেকে চলে এলাম যখন স্বাধীনতার 6 মাস পরে, স্বরাজের 6 মাস পরে বা দেশভাগের 6 মাস পরে, তখন আমার বয়স বড় জোর 2 বছর। তখনও আমার ঠিক বুঝে ওঠার ক্ষমতা ছিল না। ঠিক তার পরেরই কিছু কথা আমার একটু একটু মনে আছে। আর আমার খুব ভালো লাগছে, খুব গর্ব হচ্ছে আজকে এই যে মঞ্চে আমাদের সকলের শ্রদ্ধেয় কুলদা ভট্টাচার্য মশাই আছেন, আমাদের বড় শ্রদ্ধা আর আদরের বেনুদা আছেন। বেনুদা একটু আগে 50-এর কথা বলছিলেন। 50-এর যেটা এক্সোডাস হয়েছিল, 50-এ যেটা অনেক মানুষ চলে এলো, সেটা আমি আমার চোখের সামনে দেখেছি।
কারণ হাইলাকান্দি গভর্নমেন্ট হাই স্কুলে বোধহয় কাছাড়ের সবচেয়ে বড় ক্যাম্প ছিল, আর আমার বাবা ছিলেন হেডমাস্টার। কিন্তু তারও উপরে একজন থাকার কথা, তিনি হচ্ছেন শহরের যিনি মহকুমাপতি, এসডিও। কিন্তু এসডিও তিনি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। একদিন বাবার কাছে এসে বলেছিলেন যে উমেশবাবু, আমার যত দায়িত্ব আপনাকে পালন করতে হবে, আমি আড়ালে থাকব, যখন যা দরকার হবে সমস্ত কিছু পাবেন, কিন্তু আমি ওদের সামনে যেতে পারবো না, ওরা বড় কষ্ট পাবে। এবং এইভাবে যতদিন ক্যাম্প চলেছিল, উনি আমাদের সরকারি কোয়ার্টার পর্যন্ত আসতেন, কোনোদিন ক্যাম্পে যেতেন না। তখন দেখেছি যে বিপুল পরিমাণ লোক কীরকম দুরবস্থার মধ্যে আছে, মানুষের এত বড় নির্যাতন, মানুষের একটা জীবনের উপর এত বড় আঘাত, এটা কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। আর পরবর্তীকালে আমার মনে হয়েছে, যখন আমরা বড় হয়েছি, এই যেমন 15 আগস্টের কথা মনে হচ্ছে, আমাদের স্কুলে বোধহয় ফ্ল্যাগ হোয়েস্টিং হতো না, কারণ এগুলো বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের নিয়ম নেই। তখন নিয়ম ছিল নির্দিষ্ট কোনো জায়গায় হবে, হয়তো একটা কংগ্রেস অফিসে হচ্ছে, অথবা এসডিও হয়তো করছেন, যদ্দূর মনে হচ্ছে। কিন্তু স্কুলে উৎসবাদী হতো, সন্ধ্যে আমাদের মিছিল ছিল, ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকতাম। আমাদের ওখানে একজন মন্ত্রী ছিলেন, আব্দুল মতলিব মজুমদার, তো তিনি আসবেন, আমরা ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতাম। তো তিনি আসতেন, হিরেন্দ্র চক্রবর্তী মশাই একসময় মন্ত্রী ছিলেন আসামের, তিনিও বক্তৃতা করতেন, আমার বাবাও বক্তৃতা করতেন। কংগ্রেসের তরফে আমাদের গৌতম রায় মন্ত্রী ছিলেন, তার বাবা সন্তোষ কুমার রায় বক্তৃতা করতেন। এরকম কয়েকজনের বক্তৃতা শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম, আর বুঝতাম কতটা জানি না, কিন্তু উদ্গ্রীব হয়ে থাকতাম। আর দুজন মানুষের কথা আমার খুব মনে পড়ছে। একজন হচ্ছেন সুনীল চক্রবর্তী। সুনীল চক্রবর্তী একজন কংগ্রেসি যুবক ছিলেন, হয়তো তার বয়স তখন 30। তিনি শহরের যত অ্যানাউন্সমেন্টগুলো তিনি করতেন, সাইকেলে চড়ে করতেন। এবং তখন আমাদের এই সিস্টেম ছিল না, বর্তমানে যেটা তথাকথিত মাইক ফাইকের কথা বলা হচ্ছে সেসব নয়, যেটা টিনের চোং ব্যবহার করতেন। এবং আমরা দাঁড়িয়ে দেখতাম তিনি সাইকেল করে হয়তো 1 ফার্লং বা 1.5 ফার্লং গিয়েই সাইকেলটাকে বন্ধ করে দিলেন, বলে এই চোঙে তিনি বলতেন কি হবে না হবে পরের দিন। শহরটা ছোট ছিল, হয়তো তিনি আধ ঘন্টার মধ্যেই পুরো শহরটা তিনি করলেন। আর পরবর্তীকালে তার সঙ্গেই বিয়ে হয়। সুনীতি ভট্টাচার্য বলে এক মহিলা, সুনীতিদি স্কুলের শিক্ষিকা ছিলেন, তিনি খুব ভালো গান গাইতেন। তো এক সূত্রে গাঁথিয়াছি সহস্রটি মন, একও কাজে সপিয়াছি সহস্র জীবন, এই গানটা খুব গাওয়া হতো। আমরাও তখন শিখেছি, শুনে আমরা শিখেছি। তার ফলে সকাল থেকে ওই দিকে, আর এই যে একটা বড় ব্যাপার ছিল, সেদিন পড়াশোনা বন্ধ। এটা যে কি আনন্দের কথা! 15 আগস্ট, 26শে জানুয়ারি পড়াশোনা বন্ধ, শুধু ছোট এদিক থেকে ওদিকে দাও। তারপরে তো এক সময় এমন হলো যে ওই দুটো দিনে বিনে পয়সায় রেল চড়া। হ্যাঁ, তো আমাদের দুষ্ট বন্ধুদের সঙ্গে আমাদের যেতে হতো, কিন্তু সবসময় প্রাণে একটা ধুকপুক করতো। কেননা ওই টিটিকে দেখলেই মনে হতো সে যেন বাঘের চেয়েও মারাত্মক জিনিস, সে কখন এসে ধরবে। অথচ আমরা সঙ্গী হিসেবে আমরা তাদের বন্ধুদের, দুষ্ট বন্ধুদের বা খুব প্রতাপী বন্ধুদের আদেশ পালন করতে হবে, সুতরাং আমরাও বিনা পয়সায় চললাম। কিন্তু সারাক্ষণ ওই ভয় যে কখন আসে সেই কোট গায়ে সেই বাঘের মতো লোকটা, এসে আমাদের যদি ধরে নিয়ে যায়। তো এই সমস্ত আনন্দ, ভয়, একটা শিহরণ জাগানো নানান কাণ্ড কারখানা মিলিয়েই তো আমাদের সেই সকাল। সুযোগ হয়, যদি সুযোগ পাই, দু একটা আজকের কথা বলা যাবে পরে। বেনুদার কথা আমরা শুনি। আপনার সেই জায়গায় থামালাম, সেই জায়গা থেকে ওই যে 50-এর দশক যেটা বলছিলেন। হ্যাঁ। তো বললাম 50-এর দশকে এই হলো। আপনি বলছিলেন গুয়াহাটির পরিবেশ, মানে গুয়াহাটি বলতে এতটুকুই আমরা বুঝি, এবং কালা পাহাড়ে ওই রিফিউজিরা ছিল,
50-এর দশকে সিলেট থেকে রিফিউজি আসা শুরু করলো। হ্যাঁ। আচ্ছা, আপনি তো শিলংয়ে যেতেন, মানে হ্যাঁ, হ্যাঁ। যদিও তখনই আপনি না, না, কৈশোরে। আমরা যখন কলেজেও পড়ি, হ্যাঁ। ইউনিভার্সিটিতেও পড়ি, তখনও গরমের বন্ধে শিলংয়ে যেতাম। হ্যাঁ, আমার জানতে ইচ্ছে করছে যে শিলংয়েও কি রিফিউজি আসেনি? শিলং মানে মেঘালয় বলতে। নিশ্চয়ই এসেছে, আচ্ছা, নিশ্চয়ই এসেছে, প্রচুর এসেছে। এই মতিনগরটা তো তৈরি হয়েছে বোধহয়। কারণ সিলেটের পরেই তো শিলং, তারপরে গুয়াহাটি। আচ্ছা, শিলংয়ে নিশ্চয়ই এসেছে, কিন্তু আমার জানবার কথা, জানবার কথা। আমার জানবার কথা নয়। প্রচুর বেশি, শুধু আমি জানি আমাদের বাড়ি থেকে কেউ রেফিউজি হয়নি। তার কারণ হয়েছে কি, যে আমার বড় জ্যাঠামশাইয়ের মানে সাংখ্যতীর্থ আমাদের বাড়িতে টোল ছিল। উনি সবাইকে বলেছেন কোথায় যাবে, নিজের দেশে থাকো, না হলে ওই বড় দেশে গিয়ে তুমি কি আবার কি করে নিজেকে এ করবে, আবার বসার নিজেকে কি করবে। মেজর জ্যাঠামশাই ছিলেন ডাক্তার। ওরা মুসলমানরা বলল, আপনাকে আমরা কাঁধে করে নিয়ে যাব, তবু আপনি যাবেন না। আর বাবা তো ছোটবেলা থেকেই ব্রহ্মপুত্র উপত্যকায়, ওরা ছিলেন 3 ভাই। আর আমাদের আরেকটি শরীর খুঁড়তুতো, বাবাদের খুঁড়তুতো ভাইদের শরীর, ওদের সব বড় ভাই রইলেন। কারণ এমনকি 54 সালে আমরা পাসপোর্ট করেও গিয়েছি, কিন্তু আমাদের গ্রামে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। সমান আনন্দে পুজো কাটিয়েছি। যাই হোক, তো ওই দিকেও ওই আমাদের কাকামশাই ছাড়া ওইদিকে দুটো হয়েছে। আমাদের মেজ কাকা যিনি, তিনি ব্রহ্মপুত্র উপত্যকায়, তিনি ছিলেন প্রথমে কনজারভেটর, ডেপুটি কনজারভেটর, রেঞ্জার থেকে শুরু হয়েছিল। উনি তখন ডিএফও আসামের কাজে, আসামের চাকরি। আমার সেজ কাকা শুধু তখন ছাতকে সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেন, বোধহয় বয়লার ইন্সপেক্টর বা ওইরকম কিছু ছিলেন, সিলেটে বাড়ি ছিল। ওই একমাত্র উনি রেফিউজি হয়ে এসেছেন, আর ওরা আসেননি। আর আমাদের জ্যাঠতুতো দাদারা ইতিমধ্যেই মানে শিলংয়ে আছে, ছোটজন গুয়াহাটিতে আছে, পড়ছে কটনে, আর বড়জন অলরেডি চাকরি করছেন এইজি অফিসে। কাজে সেদিক থেকে আমরা কোনোভাবেই এফেক্টেড হইনি। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করে আমি স্যারের কাছে যাব, মানে আমাদের সময়েরও একটু ইয়ে আছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানতে চাইছি যে বাড়ি হস্তান্তর তখন হয়েছিল দেশভাগের পরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর সেরকম কোনো ঘটনা কি আপনার মনে পড়ে? না, আমি শুনিনি, শুনেছি যে ওখানকার বাড়ি, এটা তো ঢাকার দিকে প্রচুর হয়েছে। ওরা যখনই অ্যানাউন্সড হয়েছে যে পাকিস্তানে পড়ে যাবে, তখন থেকেই ওরা মানে কলকাতায় ওরা অনেক ট্রান্সফার, যারা উকিল। ঢাকা কলকাতা, সিলেট গুয়াহাটি মনে পড়ে না? না, মনে পড়ে না। আর আরেকটা শেষ কথাটা আমি বলতে চাই, যেটা পরে আমার একটা ধারণা হয়েছে। আমার ধারণা গণভোটের একটা তো গণভোটের অন্যায়, এই কথাটা বুঝতেই পারিনি যে 2 জায়গায় গণভোট হয়েছে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আর সিলেটে। ওটা একটা প্রদেশে হয়েছিল, একটা জেলাতে কেন? ঠিক। একটা যদি সারা অসমে থাকলো, তাহলে তার একটা জেলা কেন গেল? ঠিক ঠিক ঠিক। জেলার বেলা কেন রেফারেন্ডাম? ঠিক ঠিক। পরে আমি কোথাও পড়েছি, 1 নম্বর কথা, তৎকালীন প্রধানমন্ত্রী বলা হতো, প্রধানমন্ত্রীর একটা এজেন্ডা ছিল যে সিলেটকে বেঙ্গলে দিয়ে দেওয়া। মানে তখনও স্বাধীনতার কথা আসেনি, বেঙ্গলে দিয়ে দেওয়া। সিলেট বেঙ্গল থেকে এসেছিল, বেঙ্গলে। সিলেট যথেষ্ট, সিলেটের পলিটিশিয়ানরা যথেষ্ট মানে বিরক্ত করতেন সব কিছুতেই ওদের দাবি। যদি গুয়াহাটিতে একটা ইউনিভার্সিটি হবে,
তাহলে সিলেটেও একটা ইউনিভার্সিটি হতে হবে। এইরকম অত্যন্ত বিরক্তির কাজে ওরা ভাবতে এটা চলে যাক, ওই একটা 1 পয়েন্ট এজেন্ডা ছিল। বুঝতে পেরেছি। কিন্তু একেবারে পাকিস্তানে চলে যাব তখনও ছিল না, কিন্তু যখন হলো ওরা দুঃখিত হয়নি, ওরা দুঃখিত হয়নি। যখন আবার সিলেট থেকে লোক আসতে শুরু করলো, অম্বিকার গিরি রায়চৌধুরী মশাই বললেন, সিলট গোল, সিলটিয়া নগর। আচ্ছা, তারপরে একটা জওহরলাল নেহরুর একটা এত ভুল ধারণা ছিল। একটা হচ্ছে মাউন্ট ব্যাটেনের তাড়াতাড়ি, জিন্না অল্পদিন পরেই মারা যান, এটা খুব গোপনীয় ছিল। মাউন্ট ব্যাটেনের পরে পড়েছি, মাউন্ট ব্যাটেন বলে এটা যদি জানতাম তাহলে এত হুড়োহুড়ি করে আমি পার্টিশনটা করতাম না। বুঝতে তো পেরেছি। যাই হোক, তো আমার কথা হচ্ছে যে এই যে গণভোটে আমার মনে হয় আমাদের এই যারা ভারতে পড়েছেন খুব খুব গুরুত্ব দেননি। কারণ আমি বলবো, আমাদের বাড়িতে তখন 18 বছরে পৌঁছে দেওয়া ছিল আমার দাদা, আমার সেজো দাদা, আমার জ্যাঠতুতো ভাই, একজন আমাদের মানে মাসতুতো ভাই, এরা উনি তখন স্টেট ট্রান্সপোর্ট নয়, কমার্শিয়াল ক্যানিং কোম্পানির চাকরি করতেন, আমার ছোট মামা, এরা কেউ গেলেন না, শুধু আমার বাবা গেলেন ও, ভোট দিতে। হ্যাঁ। তারপরে আমাদের পাড়ায় প্রচুর, যশবন্ত রোডে প্রচুর সিলেটি লোক ছিল। আমাদের সামনের বাড়ি যেটা ধর, ওদের কোনো আর লিঙ্ক ছিল না, কিন্তু আমরা যাদের বাড়িতে ভাড়া থাকতাম তাদের বাড়ি সুনামগঞ্জ, এবং ওখানে তখন ওদের পরিবারের কিছু লোক সুনামগঞ্জে থাকতেন। ওই পার্টিশনের পরে ওদের চিতু বলে ছেলেটা এসে আমাদের সঙ্গে ভর্তি হলো, ছোটবেলায় ছিল এখানে, তারপর দেশে চলে গিয়ে বাকি হয়েছে। তারপরে ওদের বোন আর ভগ্নিপতি, উনি সুনামগঞ্জের উকিল ছিলেন, উনি এলেন। এই আসার পরে বাবার জুনিয়রই শুরু করলেন তখন, তো এরাও যায়নি ভোট দিতে। এইরকম তো সারা ভারতবর্ষের যত সিলেটি যে জায়গায় ছিলেন সবাই তো ওই রকম হয় একজন টোকেন গিয়েছেন, নাহলে অত দূরে আর মধ্যপ্রদেশ থেকে আর কেন যাব, আর ও সিলেট যাবে না, এই ধরনের একটা অদ্ভুত ধারণা। যদিচ মুসলমানের সংখ্যা সিলেটে বেশি ছিল, কিন্তু দ্বিতীয়ত হলো কি, মেয়েদের ভোট দেওয়া। এখন তখনও তো হয়নি, হিন্দু ম্যারেজ অ্যাক্ট হয়নি, পাস হয়নি, সে তো অনেক পরে। তো তখন মেয়েদের কোনো মানে হিন্দু মেয়েদের কোনো সম্পত্তি ছিল না। হ্যাঁ, মেয়েরা ভোট দিতে হলে ওদের একটা সম্পত্তি থাকতে হবে, তবে তো ওরা সিটিজেন। কিন্তু মুসলমান নীতিমতে মেয়েদের সম্পত্তি থাকে, কাজে মুসলমান মেয়েরা ভোট দিলেন, হিন্দু মেয়েরা দিলেন। হিন্দু মেয়েরা দিলেন। বুঝতে পেরেছি। চা বাগানের একে শেষ পর্যন্ত নাকচ করলো, এরা লোকাল লোক নয়, এরা ভোট দিতে পারবে না। যদি এই সমস্তগুলো, যদি হিন্দু মেয়েরাও ভোট দিতে পারতেন, যদি চা বাগানের লোকেরাও ভোট দিতে পারতেন, এবং যদি সমস্ত ভারতের প্রাপ্তবয়স্ক 63রা যদি ভোট দিতেন, তো তৎকালীন সময়ে সিলেটের মুসলমান সংখ্যা বেশি ছিল, কিন্তু এরা সব ভোট দিলে আপনি বেশি হতো না। এইটাই আমার মনে হয়। এবং ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা স্যারের কাছে শুনে আমার দুটো কথার সঞ্জয়, আমার আপনাকে বলছি, মনে হচ্ছিল যে দেশের বর্তমান যে 15 আগস্ট যেটা এলো, তো এর প্রেক্ষিতে একটা দেশটাকে যখন আমরা দেখছি আর কি, আমার বছর 7 আগে আন্দামান যাওয়ার সুযোগ হয়েছিল। তো আন্দামানের একটা বড় আকর্ষণ নিশ্চয়ই সেলুলার জেল। যদিও আমাকে একজন বলেছিলেন যে আন্দামানের যে সমুদ্র সৈকত তার কোনো তুলনা নেই,
সেটা পরের কথা। কিন্তু যেদিন সেলুলার জেলে ঢুকলাম, বিশ্বাস করুন, সেখানে ঢোকার পর 10 মিনিট পরে আমি অঝরে কেঁদেছি। আমি বাড়িয়ে বলছি না, জীবনে কোনো দিন এরকম যেন একটা অকারণে যে কান্না, কারো মৃত্যু হলে বা মাস্টারমশাই মেরেছেন কেঁদেছি, বাড়িতে শাসন করা হয়েছে কেঁদেছি, কিন্তু বয়সকালে নিজের থেকে ওই সেলগুলো দেখে কিভাবে তাদের রাখা হতো, কিভাবে অত্যাচার করা হতো, সমস্ত ব্যাপারগুলো দেখে অবাক হয়ে গেছি এবং কষ্টে অজোরে জল বেরোচ্ছে। আর শুধু এই লোকগুলো সেখানে গেল, মরল, পাগল হলো, শুধু দেশটাকে স্বাধীন করেছে। আচ্ছা, তার মধ্যে হয়তো একটা লিস্ট আছে, সেখানে প্রায় 450 বাঙালির কথা আছে, একজনে 45 জন। অর্থাৎ গোটা ব্যাপারটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 80% বাঙালি বিপ্লবী। আমি বাঙালির গৌরব করছি না, কিন্তু আজকে আমি মনে হচ্ছে আর কি যে দেশে এত বিপ্লবীর জন্ম দিল, যারা দেশের জন্য সব কিছু দিলেন, নিঃস্বার্থভাবে দেশকে ভালোবেসেছিলেন, সেই দেশে আজকে কি কাণ্ড চলছে। রামমোহনের দেশে, রবীন্দ্রনাথের দেশে, বঙ্কিমচন্দ্রের দেশে এ কি সমস্ত আসছে। আমার কালকেই আমি ভেবেছিলাম এই কথাটা, যে রবীন্দ্রনাথ তার যখন ছবিগুলো এঁকেছেন শেষ জীবনে, তখন কিছু অদ্ভুত প্রাণীকে তিনি এঁকেছিলেন। তিনি কি একটা সংকেত পেয়েছিলেন যে এই প্রাণীগুলো ফিরে আসবে কোনোদিন? এরকম মনে হয়। খুব কষ্ট হয় যে আমরা আজকে কোথায় এসে দাঁড়িয়েছি। একটা বিয়ের আলোচনার জন্যে আমি সেদিন কর্ণাটকে গিয়েছিলাম। তো আমি বাঙালি শুনে তারা সেখানে পরমহংসদেবের কথা বলছেন, বিবেকানন্দের কথা বলছেন, রবীন্দ্রনাথের কথা বলছেন, আর আমি লজ্জায় অধঃপতন হচ্ছি, আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। আর গৌহাটি শহরের একটা অনুভব আমি বলি, ছোট্ট কথা, যে প্রায় 40 বছর ধরেই স্বাধীনতা উৎসব বা এই প্রজাতন্ত্র দিবস, এই সমস্ত ধীরে 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 অবসিত হয়ে গিয়েছিল আমাদের জীবন থেকে। এই যে পতাকা তোলা, সম্মান জানানো, এইসব মানুষ ভুলে গিয়েছিল আমাদের জীবন থেকে। কিন্তু সরকারকে অনেক ধন্যবাদ যে মানুষকে যে এভাবে আবার, কেউ বলবেন বাড়াবাড়ি, কিন্তু তা নয়, এই যে পতাকার প্রতি যে সম্মান, এই সম্মানের যে কোনোভাবে একটা ছবি তো গৌহাটির আনাচে কানাচে আজকে দেখতে পাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। শেষের কবিতাতে রবীন্দ্রনাথ বলেছিলেন যে শিলংয়ের লাবণ্য চলে গেল, কিন্তু আমি বলবো যে জাতীয় পতাকা গৌহাটির লাবণ্য ফিরিয়ে দিয়েছে। বাহ, খুব সুন্দর বলেছেন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। মানে আজকে স্বরাজ 75-এ আপনারা এসেছেন, আপনাদের অনুভব ব্যক্ত করেছেন। ভট্টাচার্য মহাশয় তো তখন দুরন্ত কৈশোরে উনি দেখেছেন, এবং এখানে স্যার আছেন আমাদের উষারঞ্জন ভট্টাচার্য, উনি বলছেন গড়িয়ে গড়ে ওই মিড ডে চিলড্রেনের মতো। আর আমি তো এই যে এত আত্মত্যাগ, বলিদান, এই যে সেলুলার জেলে, এই যে আমার আগের পূর্বপুরুষেরা যে অত্যন্ত কষ্ট, মানে অমানসিক কষ্ট, তার ফলটা আজকে আমি ভোগ করছি। আপনাদের সবাইকে থাকতে বলছি। আমাদের আরেকটা পর্ব আছে, সেখানে আপনারা থাকবেন নিশ্চয়ই। নমস্কার। এবার আমরা দেবব্রত চৌধুরীর বক্তব্য শুনব। তাঁর জন্ম 1937 সালে অবিভক্ত ভারতবর্ষে। দেশভাগের পর চলে আসেন করিমগঞ্জে, পড়াশোনাও সেখানে। 1957-এ ভারতের রেলে চাকরিতে যোগদান করেন এবং সেখান থেকে অবসর নেন 1995 সালে। আমি একজন 87 বছর বয়সের বৃদ্ধ। যাই হোক, গৌতম ভট্টাচার্য আমাকে বলল যে স্বাধীনতা সম্বন্ধে কিছু যদি আমার জানা থাকে, তাই যেন আমি অল্প সময়ের মধ্যে যদি কিছু একটা মানে বলি আর কি। এখন স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 সনে, এটা আপনারা সবাই জানেন, 15ই আগস্ট।
কিন্তু আমার ব্যক্তিগত জীবনে প্রাক কিশোর বয়সে একটা ছোট্ট অভিজ্ঞতা আছে, সেই কথাটাই আমি আজকে আপনাদের কাছে বলবো। তখন করিমগঞ্জ বোরাকভেলিতে করিমগঞ্জ আপনারা সবাই জানেন, সেই করিমগঞ্জ শহরে আনডিভাইডেড ইন্ডিয়া, আমার বাবা ছিলেন সেখানে জয়েন্ট সাব রেজিস্ট্রার, মানে মাটির হাকিম। আমরা তখন করিমগঞ্জে আছি, আমি ক্লাস 5-এ পড়তাম তখন করিমগঞ্জের নীলমণি হাই স্কুলে। তখন ঘরে ঘরে রেডিও ছিল না, ঘরে ঘরে তো নাই, এই সারা করিমগঞ্জ শহরে হয়তো 3-4-5 জনের বাড়িতে রেডিও ছিল। তো সেইখানে আপনার যেটা বেতার বিভাগীয় ডিপার্টমেন্ট আছে, তার থেকে করিমগঞ্জ টাউন কালীবাড়ির পাশে ওদের একটা অফিস ছিল, সেন্ট্রাল প্লেস শহরে। সেখানে ওই মাইক ফিট করা ছিল, ওই রেডিওটা বের করে এনে একটা স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডে রাখা হতো, সেখানে খবর সম্প্রচারিত হতো। সেখানে যারা ইন্টারেস্টেড, বয়স্ক ভদ্রলোক হোক বা মধ্যবয়স্ক হোক, যারা খবর শুনতে আগ্রহী, তারা ওইখানে থেকে খবর শুনতেন, বাস এইটাই ছিল দৈনন্দিন প্রোগ্রামের মধ্যে। 13ই আগস্ট সন্ধ্যার পরে বাবা খবর টবর শুনে এসে ঘরে ঢুকলেন। আমার শিশু চোখে, শিশু মানে প্রাক কিশোর, তখন আমি ক্লাস 5-এ পড়ি, আমার যেন মনে হলো বাবার মুখটা খুব গম্ভীর। ভাবলাম কি জানি আমার কোনো অপরাধ আছে কিনা, আমি খুব দুষ্ট ছিলাম। যাই হোক, বাবা এসে মাকে বললেন, আজকে তো পাকিস্তানের স্বাধীনতা ডিক্লেয়ার করা হলো, তো আমরা তো পাকিস্তানে রইলাম। মা প্রশ্ন করেন তার অর্থ, বলে করিমগঞ্জ পাকিস্তানে পড়েছে, সুতরাং আমরা পাকিস্তানে আছি। 14 তারিখ সকালবেলা সারা শহরে পাকিস্তানের ফ্ল্যাগ উড়ানো হলো, ঘরে, স্কুলে, বাজারে, দোকানে। গভর্নমেন্ট অফিসারের বাড়ি হিসাবে আমাদের বাসায়ও পাকিস্তানের ফ্ল্যাগ উঠানো হয়েছিল। সারাদিনটাই বাবা বুঝে গেলেন না, মনটা খুব ভারাক্রান্ত। 14 তারিখ সন্ধ্যার সময় আবার যথারীতি বাবা গেলেন, ফিরে আসলেন ঘন্টা 1.5 পরে। এসে বললেন মার কাছে, শুনো গো, স্বাধীন আর আমরা হতে পারলাম না, আমরা পরাধীনই থাকলাম। আমরা সিলেটীয়, সেই সিলেটীয় ভাষায় কথাবার্তা হচ্ছিল, আমার ভাষার মধ্যেও কিছু ছোঁয়া এখনো আছে। বলে কি ব্যাপার? বলে করিমগঞ্জে 2.5 থানা ভুলে পাকিস্তানে ইনক্লুডেড হয়ে গেছিল। সে 2.5 থানা হলো বদরপুর, করিমগঞ্জ থানা আর লাতু। লাতু বলে একটা জায়গা আছে, সেই লাতুর কিয়দংশ, মানে মহিষাসন, যারা আপনারা ঐতিহ্য সম্বন্ধে অভিজ্ঞতা আছে কিনা জানি না, মহিষাসন ছিল হিন্দুস্তানের লাস্ট রেলওয়ে স্টেশন, তারপরে পাকিস্তান। এই পর্যন্ত সব হিন্দুস্তানি। মধ্যে কুশিয়ারা নদী, এই পাটটা যে পারে করিমগঞ্জ টাউন, বদরপুর ইত্যাদি অবস্থিত, সেটা হলো হিন্দুস্তান, আর ওই পাটটা পাকিস্তান। তো আমরা তো স্বাধীন হতে পারলাম না। মা জিজ্ঞেস করেন কেন? আমরা তো হিন্দুস্তানে আছি। বলে হিন্দুস্তানে আছি ঠিকই, কিন্তু আমরা তো পরাধীনই থাকলাম, কারণ আমরা বাড়ি ঘর তো আমরা যেতে পারবো না, কারণ আমরা সিলেটীয়, আমার বাড়ি ছিল হবিগঞ্জ সাব ডিভিশন। তো বাবার কত স্বপ্ন ছিল যে রিটায়ারমেন্টের পরে বাড়িতে যাবেন, বাড়ি সংলগ্ন হবিগঞ্জ টাউনে বাসা থাকবে, আমি পড়াশোনা করবো ইত্যাদি ইত্যাদি। বাবার চোখ দিয়ে তখন 2 ফোঁটা চোখের জল পড়লো। সে যে কত বেদনা, ওই প্রাক কিশোর বয়সেও আমার সেই ছবিটা এখনো আমার ভিতরে দগদগে ঘায়ের মতো আছে। বাবা বললেন যে যারা স্বাধীনতার জন্য, যে বাংলাদেশের, যে পূর্ববঙ্গে
অধিকাংশ বিপ্লবীদের মধ্যে পূর্ববঙ্গের লোক অনেক ছিলেন। তো স্বাধীনতার যুদ্ধে এই প্রাণ ত্যাগ, এই আত্মত্যাগের আমরা ফলটা কি পেলাম? আমরা তো পাকিস্তানেই রয়ে গেলাম, আমরা তো স্বাধীন হতে পারলাম না। সেই বাবার ওই কথাগুলি আমার এখনো মনে পড়ে। যাই হোক, 15ই আগস্ট আমরা আবার করিমগঞ্জে আমরা হিন্দুস্তানের ফ্ল্যাগ টানানো হলো। গভর্নমেন্টের ডিপার্টমেন্টের ইয়েতে আমাদের গভর্নমেন্ট হাই স্কুলের মাঠে পতাকা উত্তোলন উৎসব হলো। সবই হলো, কিন্তু সেই যে স্বাধীনতা পাওয়ার যে আনন্দটা, এটা হবিগঞ্জ বাসী লোক হিসাবে আমার বাবা আর উপভোগ করতে পারলেন না। আমার মার উপরেও তার কিছু প্রতিফলন পড়েছিল। তো ওই দিনটার কথা আজকেই 87 বছর বয়সে এখনো মনে হলে চোখের জল আসে। এরপরে আমরা আর জন্মভিটার দেখতে পারিনি। দুবার বোধহয় গিয়েছিলাম বাবার সঙ্গে, একবার 50-এ আর একবার 52-তে, বাস ওই শেষ যাওয়া, এরপরে যাওয়া হয়নি। আর তারপরে অনেক ঘটনা আপনারা তো পত্রপত্রিকায় সবাই পেয়েছেন। সেই সব জিনিস আবার চর্বিত চর্পণ করে কোনো লাভ নেই। এখন তো অনেক কিছুই বেরোচ্ছে। বিগত এই 75 বছরের এই স্বাধীনতার জীবনে এত লেখালেখি পত্রপত্রিকায়, বিশেষ করে শিলচরের যে আপনার আছেন অতীন দাস সাংবাদিক, উনার বেশ কিছু লেখা খুব তথ্যমূলক বেরিয়েছে। অনেক কিছু এখন আপনারা জানতে পারছেন যেটা আমরা এতদিন জানতে পারিনি। যাই হোক, তো স্বাধীনতা লাভের যে সত্যিকার আনন্দ, সেটা কিন্তু আমার মা বাবা অনুভব করতে পারেননি। আমৃত্যু। এইটুকু বলেই আমার ছোট্ট বক্তব্য শেষ করি। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করবেন। এটা আমার ব্যক্তিগত অনুভব। শ্রী গৌতম ভট্টাচার্য আমাকে অনুরোধ করেছিলেন দু কথা বলার জন্য। এটা যা বললাম এটা আমার ব্যক্তিগত অনুভব, আর কিছুই নয়। নমস্কার। শত সহস্র আত্মত্যাগ বলিদানের জন্য যে অর্জিত স্বাধীনতা, যা আমরা আজকে উদযাপন করতে চলেছি স্বরাজ 75 নামে, গানে এবং কবিতায়। তো আমরা প্রথমে একটা গান দিয়ে শুরু করি। আমি অলকানন্দা চক্রবর্তীকে বলবো প্রথম গানটি গাইতে। নমস্কার সবাইকে। আমি রজনীকান্ত সেনের একটি গান দিয়ে শুরু করছি। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। ঊর্ধ্বে চাহ অগণিত মণিরঞ্জিত নভনীলাঞ্জনা। সৌম্য মধুর দিবাঙ্গনা শান্ত কুশল দরসা। শ্যাম ধরণী সরসা। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা।
দূরে হেরো চন্দ্র কিরণ উদ্ভাসিত গঙ্গা, নৃত্য পুলক গীতি মুখর কলুষ হর তরঙ্গা, ধায় মত্ত হরষে সাগর পদ পরশে, কুলে কুলে করি পরিবেশন মঙ্গলময় বরষা, শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসবময়ী, শ্যাম ধরণী সরসা। ফিরে দিশি দিশি মলয় মন্দ কুসুম গন্ধ বহিয়া, আর যোগরিমা কীর্তি কাহিনী মুগ্ধ জগতে কহিয়া, হাসিছে দিগবালিকা কণ্ঠে বিজয় মালিকা, নবজীবন পুষ্প বৃষ্টি করিছে পুণ্য হরষা, শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসবময়ী, শ্যাম ধরণী সরসা। ওই হের স্নিগ্ধ সবিতা উদিছে পুরব গগনে, কান্ত জল কিরণ ভিতরে ডাকিছে সুপ্তি মগনে, নিদ্রালস নয়নে এখনো রবে কি শয়নে, জাগাও বিশ্ব পুলক পরশে, বক্ষে তরুণ ভরসা, শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসবময়ী, শ্যাম ধরণী সরসা। রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলালায় গান আরও বেশি চর্চিত হোক, গীত হোক। এবার আমরা এবার কবিতা আবৃত্তি শুনব সুদীপা ভট্টাচার্যের। আজি মই এইখিনিতে অগ্নিকবি খ্যাত অম্বিকাগিৰি ৰায়চৌধুৰীদেৱৰ ৰচিত ই যে অগ্নিবীণাৰ টান আবৃত্তি কৰিবলৈ ওলাইছোঁ। এইটো নহয় হাঁহি তামাচাৰ ভাগৰ জোৰোৱা গান, ই যে জীৱন মৰণ একাকাৰ কৰা অগ্নিবীণাৰ টান, ই যে শত অপমান লাঞ্ছনা হানি উজৰা অসীম তাপ, ই যে ৰুদ্ধ আত্মবেদনা নিজৰি ওলোৱা অনল ভাৱ, ই যে সুধাৰ কাৰণে দেৱ দানৱৰ সিন্ধু মথন গান, ই যে মৃত্যুঞ্জয় পদৰ কাৰণে মহাহলাহল পান, ই যে মাতৃচৰণ পূজাৰ বেদীত হৃদয় ৰক্তদান, ই যে ভাই ভাই সবে চকু পচাৰতে এক হৈ যোৱা প্ৰাণ, ই যে হীনতা নিচতা ভীৰুতা দীনতা জোকাৰি পেলোৱা ভাৱ, ই যে একে ৰূপে ৰখে একে ৰঙে চঙে এক কৰি দিয়া চাব,
ই যে মহামানবতা মূর্ছিত হোৱা অতি ঘোৰ অপমান, ই যে উৎপীড়নৰ ঘৃণিত গৰ্ব গুৰি কৰা অভিযান, ই যে সুপ্ত জীৱন চকুৱা জগোৱা বজ্ৰ নিনাদ তান, ই যে মানৱৰ অধিকাৰ হেতু কৰা শৃংখল অভিযান, ই যে নৰনাৰায়ণ লাঞ্ছিত হোৱা ভয়াৱহ ইতিহাস, ই যে জীৱনৰ হকে মৰিবৰ হেতু প্ৰাণ ভৰা অভিলাষ, ই যে মুক্ত জীৱ বন্ধন কৰা কঠোৰ বেথাৰ হান, ই যে মানৱতা অৱমাননাকাৰীক মৰ্দিত কৰাৰ ধ্যান, ই যে শত আঘাতৰ ৰক্ত ধুৱা শ্ৰাৱণৰ মহাবান, ই যে মাতৃ আদেশ সন্তান প্ৰাণ দিবলকে বলিদান, ই যে মাতৃ আদেশ সন্তান প্ৰাণ দিবলকে বলিদান। অনেক গান এবং কবিতা স্বাধীনতা সংগ্রামীদের প্রচণ্ডভাবে উৎসাহ জুগিয়েছিলেন। সেরকমই একটা কবিতা পাঠ শুনলাম আমরা। এখন আমরা গান শুনব মৌপিয়া বসু চক্রবর্তীর কণ্ঠে। নমস্কার সবাইকে। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, মা ভুবন মন মোহিনী, ওই নির্মল সূর্য কর জল ধরণী, জনক জননী জননী, ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, নীল সিন্ধু জল ধৌত চরণ তল, অনীল বিকম্পিত শ্যামল অঞ্চল, নীল সিন্ধু জল ধৌত চরণ তল, অনীল বিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বর চুম্বিত ভাল হিমাচল, অম্বর চুম্বিত ভাল হিমাচল, শুভ্র তুষার কিরীটিনী, ওই ভুবন মন মোহিনী, প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে, প্রথম প্রচারিত তব বন ভবনে, জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী, চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে ভিতরে ছন্ন, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, পূর্ণ পীযুষ
স্তন্যবাহিনী ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী। দেশ তো মাতাও, দেশমাতৃকার চরণ বন্দনা করি আমরা আজ এই স্বরাজ ৭৫-এ। এবারে কবিতা আবৃত্তি করবেন পম্পা ঘোষ সরকার। ধন্যবাদ সঞ্জয় দা। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়ে দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার কবিতাটি পড়ে শোনাচ্ছি। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, into that haven of freedom, my Father, let my country awake. Where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, into that haven of freedom, my Father, let my country awake. Where the mind is led forward by Thee into ever-widening thought and action, into that haven of freedom, my Father, let my country awake. একটি ত্রুটি সংশোধন করি নামে, পম্পা সরকার ঘোষ, পম্পার ঘোষ সরকার নয়। এই আমার ভারতবর্ষ, এই আমার দেশ, যেখানে আমার শির উচ্চ, চিত্ত ভয় শূন্য। আবার আমরা কবিতায় চলে যাচ্ছি। গৌতম ভট্টাচার্য রয়েছেন, উনি একটি আবৃত্তি করবেন। ধন্যবাদ সঞ্জয়। আমি মাইকেলেই যাই। ভারত বন্দনা করছেন মাইকেল। যে দেশে উদয়ী রবি উদয় অচলে, ধরণীর বিম্বাধর চুম্বেন আদরে প্রভাতে, যে দেশে গেয়ে সুমধুর কলে বহে চলে ধাতার প্রশংসা গীত, বহেন সাগরে জাহ্নবী, যে দেশে ভেদি বারিদ মণ্ডলে তুষারে বপিত বাস ঊর্ধ্বে কলেবর, রজতের উপবীত স্রোত রূপে গলে, শোভেন শৈলেন্দ্ররাজ মান সরোবরে, স্বচ্ছ দর্পণ হিরিষে ভীষণ মূরতি, দিনে যে দেশে সেবে নলিনী যুবতী, চাঁদের আমোদ যথা কুসুম কাননে, সে দেশে জনম মম জননী ভারতী। সেই দেশে জন্ম মম, এই ভারতবর্ষ আমার প্রাণের দেশ। আমরা আবার গানে ফিরে যাচ্ছি, অলকানন্দা চক্রবর্তীর কাছে যাচ্ছি। গান। আমি এবার আমাদের খুবই প্রিয় শিল্পী জ্যোতিপ্রসাদ আগরওয়ালা দেবের একটি গান শোনাচ্ছি। সবাই গলা মেলালে ভালো লাগবে। জননীর সন্তান জাগা জাগা শক্তিমান, জাগা মুক্তি প্রাণ, জাগা শক্তিমান, জাগা মাতৃ প্রাণ, জননীর সন্তান জাগা, মৃত্যু গসকি আনা যায় যিনি, মৃত্যু গসকি আনা যায় যিনি, করি দুর্জয় অভিযান, জাগা মাতৃ প্রাণ, জাগা শক্তিমান, জাগা মাতৃ প্রাণ, জননীর সন্তান
প্রাণ জাগা, কর্মহীনতা কাপুরুষতাই তোমাক করিলে জয়, তুমি দুর্বল ম্রিয়মান। কর্মহীনতা কাপুরুষতাই তোমাক করিলে জয়, তুমি দুর্বল ম্রিয়মান। তথাপিও নাই ভয় জাগা, জাগা শক্তিমান, জাগা মাতৃপ্রাণ, জাগা শক্তিমান, জাগা মাতৃপ্রাণ। জননীর সন্তান জাগা, শক্তি গায়ত্ৰী মনত পেলোৱা হবা দুৰ্নিবাৰ, তেতিয়া তোমাৰ জয় নিনাদত শত্ৰু কম্পমান। অমৰ আপোন পাহৰা দুৰ্মদবীৰ অজেয় নজোৱান, জাগা শক্তিমান, জাগা মাতৃপ্রাণ। জননীর সন্তান জাগা, জাগা শক্তিমান, জাগা মাতৃপ্রাণ, জাগা শক্তিমান, জাগা মাতৃপ্রাণ। জননীর সন্তান জাগা। অদম্য সাহসে ভর করে হাসতে হাসতে যারা নিজের প্রাণ দিয়েছেন এক সুন্দর ভবিষ্যতের জন্য, এক পরাধীন দেশকে স্বাধীন করার জন্য, তাদেরকে এই মুহূর্তে আমরা স্মরণ করছি, আমরা অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি, আমাদের প্রণাম নিবেদন করছি। এখন আমরা আবার চলে যাব কবিতা পাঠ বা আবৃত্তিতে। সুদীপা ভট্টাচার্য। এবার আমি একটি হিন্দি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। कवि द्वारिका प्रसाद माहेश्वरी जी रचित कविता वीर तुम बढ़े चलो अब मैं आप लोगों के सामने सुनाने जा रही हूँ। वीर तुम बढ़े चलो, वीर तुम बढ़े चलो, धीर तुम बढ़े चलो, वीर तुम बढ़े चलो, धीर तुम बढ़े चलो। हाथ में ध्वजा रहे, बाल दल सजा रहे, ध्वज कभी झुके नहीं, दल कभी रुके नहीं। वीर तुम बढ़े चलो, धीर तुम बढ़े चलो। सामने पहाड़ हो, सिंह की दहाड़ हो, तुम निडर डरो नहीं, तुम निडर डटो वहीं। वीर तुम बढ़े चलो, धीर तुम बढ़े चलो। प्रात हो कि रात हो, संग हो न साथ हो, सूर्य से बढ़े चलो, चंद्र से बढ़े चलो। वीर तुम बढ़े चलो, धीर तुम बढ़े चलो। एक ध्वज लिए हुए, एक प्रण किए हुए, मातृभूमि के लिए, पितृभूमि के लिए। वीर तुम बढ़े चलो, धीर तुम बढ़े चलो। अन्न भूमि में भरा, वारी भूमि में भरा, यत्न कर निकाल लो, रत्न भर निकाल लो। वीर तुम बढ़े चलो, धीर तुम बढ़े चलो, वीर तुम बढ़े चलो, धीर तुम बढ़े चलो। আমাদের সম্মানের তিরঙ্গা উচ্চতম শিখরে সে থাকবে এবং আমাদের গর্বিত করবে। পরবর্তী কবিতা পাঠে পম্পা সরকার ঘোষ। রবীন্দ্রনাথেরই আরেকটি কবিতা ইংরেজিতে,
কবিতার নাম হচ্ছে ফ্রিডম। Freedom from fear is the freedom I claim for you, my motherland. Freedom from the burden of ages, bending your head, breaking your back, blinding your eyes to the beckoning call of the future. Freedom for fear is the freedom I claim for you, my motherland. Freedom from the shackles of slumber wherewith you fasten yourself in night's stillness, mistrusting the star that speaks of truth's adventurous paths. Freedom from the anarchy of destiny, wholesale are weakly yielded to the blind, uncertain winds, and the helm to a hand ever rigid and cold as death. Freedom from the insult of dwelling in a puppet's world, where movements read through the brainless wires, repeated through mindless habits, where figures wait with patience and obedience for the master of show. Freedom from fear is the freedom I claim for you, my motherland. কবি সেই কবেই স্বাধীনতার কথা বলে গেছেন, যা আমরা এখন শুনলাম স্বরাজ ৭৫-এ। এবার আবার কবিতা পাঠে যাব, আমরা গান দিয়ে শেষ করব। এবার কবিতা পাঠে গৌতম ভট্টাচার্য। সঞ্জয় চক্রবর্তীর একটি কবিতা, দেশভাগের উপরে হয়তো দু একটা শব্দ এদিক ওদিক হয়ে যাবে, কারণ অনেক দিন কবিতাটা দেখা হয়নি। কবিতাটির কোনো নাম নেই। কি রেখে গেছো পূর্বপুরুষ পালানোর পথ ছাড়া? জানি তোমাদের মনে ছিল ভয়, পিঠে ক্ষত আর পেছনে ধেয়ে আসা আগুনের নদী। কিন্তু যখন ছোটার পালা হলো শেষ, আমাদের চোখে এলো তৃষ্ণা, এলো খোঁজ, কোথায় স্বদেশ? আর চলতে পারি না, আমাদের পা ব্যথা করে। এবার খুঁজে নেব তুলসী মঞ্চ, শেফালি উঠোন নিজের ঘরের। স্বরাজ ৭৫ শেষ করব মৌপিয়া বসু চক্রবর্তীর গান দিয়ে। আমি আবারও একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। তোমারও পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি, তোমারও সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি। তোমারও পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি, তোমারও সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি। আমি তাই চাই ভরিয়া পরাণ, দুঃখের সাথে দুঃখের ত্রাণ, তোমারও হাতের বেদনার দান, এরায়ে চাহি না মুকতি। দুঃখ হবে মম মাথার ভূষণ, সাথে যদি দাও ভকতি। দুঃখ হবে মম মাথার ভূষণ, সাথে যদি দাও ভকতি। তোমারও পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি, তোমারও সেবার মহান দুঃখ সহিবারে দাও শকতি। যত দিতে চাও কাজ দিও যদি, তোমারে না দাও ভুলিতে। অন্তর যদি জড়াতে না দাও, জাল জঞ্জাল গুলিতে। বাঁধিও আমায় যত খুশি ডরে, মুক্ত রাখিও তোমা পানে মোরে। বাঁধিও আমায়
খুশি ডোরে মুক্ত রাখিও, তোমা পানে মোরে ধুলায় রাখিও, পবিত্র করে তোমার চরণ ধুলিতে। ভুলায় রাখিও সংসার তলে, তোমারে দিও না ভুলিতে। ভুলায় রাখিও সংসার তলে, তোমারে দিও না ভুলিতে। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি। তোমার সেবার মহান দুঃখ, সহিবারে দাও ভকতি। বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ গুয়াহাটি আজ সমগ্র দেশের সঙ্গে ব্যতিক্রম ডিজিটালের সহযোগিতায় স্বরাজ ৭৫ উদযাপন করল। আমরা চাইব যে আপনারাও আমাদের সঙ্গে যে এত সময় ছিলেন সেজন্য সামান্য ধন্যবাদটুকু আপনাদের প্রাপ্য। আমাদের পূর্বজেরা যে বুকের রুধিরে যার পথ ধুয়ে রেখেছেন, সেই পথের উপর দাঁড়িয়ে আজকে আমরা মুক্ত শ্বাস নিচ্ছি। সেই পূর্বজদেরও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন।